আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ধারাবাহিক আরও একটা লেকচারে সবাইকে শুভেচ্ছা। আমাদের একটা ধারাবাহিক জব প্রিপারেশনের একটা ধারাবাহিক আয়োজন, তার আজকে ষষ্ঠতম ক্লাস, ষষ্ঠতম লেকচার। প্রতিদিনের মতো আজকের এই লেকচারের মূল ক্লাস শুরু করার আগে প্রিভিয়াস লেকচার থেকে আপনাদেরকে 5টা কুইজ দিব, তারপরে আমরা আমাদের মূল লেকচারে চলে যাব। প্রতিটা কুইজের জন্য আপনারা 6 সেকেন্ড সময় পাবেন, খুব দ্রুত উত্তর করবেন। আমি আরও একটু বলতে চাই, যারা অলরেডি লাইভে যুক্ত হচ্ছেন, আমাদের লাইভ ক্লাসে যুক্ত হচ্ছেন এবং যারা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে আমাদের এই ক্লাসগুলো তাদের জন্য, আমাদের এই ইভেন্টটা একদম সবার জন্য ফ্রি এবং উন্মুক্ত, একদম A to Z জব প্রিপারেশনের একটা ফুল প্রিপারেশনের একটা কম্বাইন্ড প্যাকেজ এটা, যা সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি। বিশেষ করে যারা জব প্রিপারেশন নেবেন, আশা করি তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আমাদের এই ক্লাসটা যারা নতুন দেখছেন তাদেরকে আমি আহ্বান করব আমাদের এই পেজের সঙ্গে থাকার জন্য, এমস নোটবুকের সঙ্গে থাকার জন্য। তাহলে আপনি একটা প্রপার গাইডলাইন সহ একটা প্রপার প্রস্তুতি, কনসিস্টেন্টলি আপনি একটা প্রপার প্রস্তুতি নিতে পারবেন বলে আমি আশা করছি। আপনাদের কাছে আরেকটা আহ্বান থাকবে, আপনারা আমাদের এই ক্লাসটা শেয়ার করে দিতে পারেন। শেয়ার করে দিলে অন্যান্য যারা রয়েছেন তারাও দেখতে পারবেন এবং এখান থেকে অনেক উপকৃত হবেন বলে আমি আশা করছি। তাহলে আমাদের প্রিভিয়াস ক্লাসে আমাদের যেই লেকচারটা ছিল তার উপরে আমাদের প্রথম কুইজ, পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতদিন আটক ছিলেন? পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মোট কতদিন কারাবন্দী ছিলেন? সবাই একটু শেয়ার করে দেন। আপনাদেরকে একটু অপশনটা দিয়ে দেই, সেটা হলো গিয়ে 288 দিন, 320 দিন, 120 দিন। খুব দ্রুত উত্তর করবেন। 288 দিন, 320 দিন, 120 দিন। খুব দ্রুত উত্তর করবেন। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, আশা করি অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন এবং পরবর্তীতে যারা দেখবেন আশা করি অনেকেই সঠিক উত্তর দেবেন। সবাইকে ধন্যবাদ। তারপর আমি একটু আনসারটা বলে দিচ্ছি। পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 288 দিন বন্দী ছিলেন। 288 দিন ইকুয়াল টু 9 মাস 13 দিন। মনে রাখতে হবে। একটু ক্লাসটা আমি একটু ডিলে করছি। হ্যাঁ, যেটা বলেছিলাম যে পাকিস্তানের কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 288 দিন ইজিক্যাল টু 9 মাস 13 দিন, মানে 288 দিনে হয় 9 মাস 13 দিন। 9 মাস 13 দিন তিনি বন্দী ছিলেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের জন্য দ্বিতীয় কুইজ, 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে কোন চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে? 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে কোন চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে? অপশন এ মুজিব, দ্য মেকিং এ নেশন। অপশন বি দ্য স্পিচ। অপশন 3 তর্জনী। 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে কোন চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে? মুজিব, মেকিং এ নেশন। অপশন বি দ্য স্পিচ। অপশন সি তর্জনী। খুব দ্রুত উত্তর দিবেন। আমি একটু ডিলে করতেছি যাতে আমাদের নিয়মিত আমাদের ক্লাসের আমাদের যারা জয়েন থাকে সেই সমস্ত ভাই বোনেরা জন্য মিস না করে, এই জন্য আমি একটু ডিলে করতেছি, আন্তরিকভাবে এই জন্য দুঃখিত। আপনারা দ্রুত কুইজটার উত্তর করেন। 7ই মার্চের ভাষণকে কেন্দ্র করে বা 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে কোন চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে? দ্য স্পিচ, মুজিব, মেকিং এ নেশন, দ্য তর্জনী। আমাদের সাথে অলরেডি কে কে যুক্ত হয়েছে একটু দেখি। ফাহিম আক্তার যুক্ত হয়েছেন, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ফাহিম আক্তার ভালো আছেন। আমাদেরকে জানান আপনি কেমন আছেন এবং আপনার পড়াশোনা কেমন চলছে, আমাদেরকে একটু খুব দ্রুত জানান। সিফাতুল্লাহ এসকে, আমি একটু কুইজের উত্তরগুলো পড়বো যে কে কি উত্তর করেছেন। সিফাতুল্লাহ এসকে, তিনি বলেছেন তর্জনী। দুঃখিত সিফাতুল্লাহ এসকে, আপনার উত্তরটা নিতে পারছি না। 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে যে চলচ্চিত্রটা নির্মাণ করা হয়েছে সেটা তর্জনী নয়।
উত্তরটা আমি একটু পরেই বলে দেব, বাকি সবাইকে একটু উত্তর করার অপশন দিচ্ছি। প্রশ্নটা আবার একটু খেয়াল করবেন। 7ই মার্চের, আপনারা ট্রাই করেন নিজ নিজ জায়গা থেকে একটু ট্রাই করেন 7ই মার্চের ভাষণের উপর ভিত্তি করে যে চলচ্চিত্রটা নির্মাণ হয়েছে সেটার উত্তর দেওয়ার। অপশন এ দ্য স্পিচ, অপশন বি মুজিব মেকিং এ নেশন, অপশন সি তর্জনী। খুব দ্রুত উত্তর করবেন। খান মোহাম্মদ ওমর, তিনি সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। আশা করি খান মোহাম্মদ ওমর ভালো আছেন। আপনি আমাদের ক্লাসে নিয়মিত একজন পার্টিসিপেন্ট। আমাদের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কে কে যুক্ত হয়েছেন খুব দ্রুত করেন। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন দেখতে পাচ্ছি। খান মোহাম্মদ ওমর, তিনি বলেছেন মুজিব মেকিং এ নেশন। দুঃখিত খান মোহাম্মদ ওমর, মুজিব মেকিং এ নেশন এটা হলো বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর উপর বেস করে এই সিনেমাটা নির্মাণ করা হয়েছে। কিন্তু 7ই মার্চের ভাষণের উপর বেস করে যে সিনেমাটা নির্মাণ করা হয়েছে সেটা মুজিবে মেকিং নয়, মুজিব মেকিং এ নেশন নয়। মুজিব মেকিং এ নেশন এটা অসমাপ্ত আত্মজীবনীর উপর ভিত্তি করে রচনা করা হয়েছে, মানে চলচ্চিত্রটা মেকিং করা হয়েছে। তাহলে এবার আমরা উত্তরটা বলে দিচ্ছি। 7ই মার্চের ভাষণের উপর কেন্দ্র করে বা বেস করে যেই চলচ্চিত্রটা তৈরি করা হয়েছে সেটা হল দ্য স্পিচ। হ্যাঁ, এবার অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। খান মোহাম্মদ ওমর, তিনি সঠিক উত্তর দিয়েছেন। তিনি উত্তরটা কারেকশন করে সঠিক উত্তর দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। ফাহিমা আক্তার জানিয়েছেন তিনি ভালো আছেন, কিন্তু তার দাদা ভাই মারা গিয়েছেন। আপনার দাদা ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি, তার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আর আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সবার জন্য অনেক অনেক দোয়া, সবাই যেন তার স্বপ্নকে স্পর্শ করতে পারে এবং কনসিস্টেন্টলি আমাদের এই অধ্যবসায় পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে গিয়ে যে যার স্বপ্নকে স্পর্শ করতে পারে, এই দোয়াই করছি। আচ্ছা, এবার আমরা 3 নম্বর কুইজে চলে যাব। আমরা অলরেডি অনেকক্ষণ ডিলে করে ফেলেছি। আমাদের 3 নম্বর কুইজ হলো গণহত্যা দিবস কবে? বাংলাদেশে গণহত্যা দিবস কবে পালিত হয়? গণহত্যা দিবস কবে? অপশন এ 25শে মার্চ, অপশন বি 10ই এপ্রিল। গণহত্যা দিবস কবে? 25শে মার্চ, অপশন বি 10ই এপ্রিল। খুব দ্রুত উত্তর দিবেন। গণহত্যা দিবস কবে? 25শে মার্চ, 10ই অথবা 10ই এপ্রিল। ধন্যবাদ সবাইকে, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন 25শে মার্চ। হ্যাঁ, আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের মোট কুইজ প্রশ্ন হচ্ছে 1, 2, 3, 3টা প্রশ্ন হয়ে গেছে। আমাদের পরবর্তী প্রশ্ন, নৌ কমান্ডো নিয়ে গঠিত সেক্টর কোনটি? মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডো নিয়ে গঠিত সেক্টর কোনটি? 10 নম্বর সেক্টর, 2 নম্বর সেক্টর, 6 নম্বর সেক্টর। নৌ কমান্ডো নিয়ে গঠিত সেক্টর কোনটি? অপশন এ 10 নম্বর সেক্টর, অপশন বি 2 নম্বর সেক্টর, অপশন সি 6 নম্বর সেক্টর। খুব দ্রুত উত্তর করবেন। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। একটু দ্রুত উত্তর করলে খুব ভালো হয়। হ্যাঁ, অনেকেই বলেছেন 10 নম্বর সেক্টর, অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্ন, ফাহিম আক্তার উত্তর করেছেন 10 নম্বর সেক্টর। মাহমুদা খাতুন আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, তিনি বলছেন 10 নম্বর সেক্টর। সিফাতুল্লাহ এসকে বলেছেন 10 নম্বর সেক্টর। খান মোহাম্মদ ওমর বলেছেন 10 নম্বর সেক্টর। বাকি যারা আছেন, মিম খন্দকার বলেছেন 10 নম্বর সেক্টর। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর দিচ্ছেন। আমাদের সাথে আরও যারা যুক্ত হয়েছেন সবাইকে আমি বলবো উত্তরগুলো দিতে। এগুলো খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে। আমাদের পরবর্তী প্রশ্ন, বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় দিয়েছেন? বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি কোন ভাষায় দিয়েছেন? বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায়? খুব দ্রুত বলতে হবে। 25শে মার্চ রাতে, 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু যেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেটা কোন ভাষায় দিয়েছেন? বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, হিন্দি ভাষায়? খুব দ্রুত এটা উত্তর করবেন। একটু নেটওয়ার্ক সমস্যার কারণে আপনাদের উত্তরগুলো দেখতে একটু লেট হচ্ছে, যার কারণে একটু সময়টা বেশি লাগতেছে, সময়টা একটু ডিলে হচ্ছে। আলোর পথে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন, ধন্যবাদ আলোর পথে। তিনি বলেছেন ইংরেজি ভাষায়, সিফাতুল্লাহ এসকে বলেছেন ইংরেজি ভাষায়, তারপরে মুস্কান মিমি বলেছেন ইংরেজি ভাষায়। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এটাই সঠিক। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি দিয়েছেন ইংরেজি ভাষায়, এটা মনে রাখতে হবে, বাংলা ভাষায় নয় কিন্তু।
বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণাটি দিয়েছেন ইংরেজি ভাষায়। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমাদের প্রিভিয়াস ক্লাসের উপর আমাদের অলরেডি প্রতিদিনের মতো 5টা লেকচার শেষ হয়ে গিয়ে 5টা এমসিকিউ শেষ হয়ে গিয়েছে। এবার আমরা আজকের মূল টপিকে শুরু করব। আজকে আমাদের মূল টপিকের প্রথম সাবটপিক ছিল মুজিবনগর সরকার। আমরা সবাই জানি মুক্তিযুদ্ধ পরিচালনা করার জন্য আমাদের যে প্রবাসী সরকার বা অস্থায়ী সরকার গঠন করা হয় সেটার নাম হলো মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের প্রধান ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাকে রাষ্ট্রপতি করে মুজিবনগর সরকার গঠন করা হয়। মুজিবনগর সরকার গঠিত হয় 1971 সালের 10ই এপ্রিল। এটা আপনাকে মনে রাখতে হবে। মুজিবনগর সরকার কবে গঠিত হয়? 10ই এপ্রিল 1971 সাল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ ছিলেন প্রধানমন্ত্রী। আমাদের সাথে কে কে যুক্ত হয়েছেন অনেক দেখতে পাচ্ছি, অনেকেই উত্তর করছেন, ধন্যবাদ। আচ্ছা, আমরা যেই জায়গাটা ছিলাম, এবং মুজিবনগর সরকারের সদস্য ছিলেন মোট 6 জন। মুজিবনগর সরকার তৎকালীন কুষ্টিয়ার বর্তমান মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলায় মুজিবনগর সরকার গঠিত হয়। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয় বা এর কার্যালয় কোথায় ছিল? সরকারের কার্যালয় একটু মনে রাখবেন, তৎকালীন কুষ্টিয়া বর্তমান মেহেরপুরের ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আমপাড়ায়, বৈদ্যনাথ তলার আমের বাগানে, সেখানে মুজিবনগর সরকারের কার্যালয় ছিলেন। তাজউদ্দিন আহমেদ ভবেরপাড়া গ্রামের নাম রাখেন মুজিবনগর। তাহলে ভবেরপাড়া গ্রামের নাম চেঞ্জ করে মুজিবনগর রাখেন কে? তাজউদ্দিন আহমেদ। এটা আপনাকে মনে রাখতে হবে। মুজিবনগর সরকার গঠনের 2 ঘন্টা পরে পাকিস্তান সেনাবাহিনী সেই জায়গাটা ঘুরিয়ে দিলে এর কার্যালয়টা স্থানান্তর করা হয় ভারতের কলকাতার 8 নম্বর থিয়েটার রোড। তাহলে মুজিবনগর সরকারের সদর দপ্তর কোথায় ছিল? আমাদের দেশে যখন ছিল তখন সেটা ছিল ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথ তলার আমবাগানে। পরবর্তীতে সেটা স্থানান্তর করা হয় কলকাতার 8 নং থিয়েটার রোডে। তাহলে আপনাদের কাছে প্রশ্ন, ভবেরপাড়া গ্রামের নাম পরিবর্তন করে মুজিবনগর রাখেন কে? অপশন এ সৈয়দ নজরুল ইসলাম, অপশন বি তাজউদ্দিন আহমেদ। একটু দ্রুত উত্তর করতে হবে। আমি অলরেডি সঠিক উত্তর দিয়ে ফেলেছেন ফাহিমা আক্তার। অসংখ্য ধন্যবাদ ফাহিমা আক্তার। আপনি সম্ভবত গত ক্লাসটায় উপস্থিত ছিলেন না, আজকের ক্লাস উপস্থিত আছেন, এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সিফাতুল্লাহ এসকে সঠিক উত্তর দিয়েছেন তাজউদ্দিন আহমেদ। অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আরও একটা, আমাদের অলরেডি এইটুকু লেকচারে আমরা আরও একটা কুইজ দেব। সেটা হলো গিয়ে মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে? 10ই এপ্রিল 1971 সালে, 17ই এপ্রিল 1971 সালে। খুব দ্রুত উত্তর করতে হবে। মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে? 10ই এপ্রিল 1971 সালে, 17ই এপ্রিল 1971 সালে। মুস্কান মিমি, মিম খন্দকার, মাহমুদা খাতুন, তারপরে খান মোহাম্মদ ওমর, আলোর পথে সবাই সঠিক উত্তর দিয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সঠিক উত্তরের জন্য। দ্বিতীয় প্রশ্ন ছিল মুজিবনগর সরকার গঠিত হয় কত সালে? 10ই এপ্রিল 1971, 17ই এপ্রিল 1971। 10ই এপ্রিল 1971। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। 10ই এপ্রিল 1971। মুজিবনগর সরকারের রাজধানী ছিল মুজিবনগর। মনে রাখতে হবে, মুজিবনগর সরকারের রাজধানী কোথায় ছিল? মুজিবনগর। এর সদর দপ্তর ছিল কলকাতার 8 নং থিয়েটার রোডে। এবং মুজিবনগর সরকারের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধ পরিচালনা করা এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করা। এটা ছিল মুজিবনগর সরকারের উদ্দেশ্য। 2টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করা, কিভাবে পরিচালনা করে মুক্তিযুদ্ধ সফলতা অর্জন করা যায়, বিজয় অর্জন করা যায়, এটা। আর দ্বিতীয়টা ছিল বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত তৈরি করা। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। মুজিবনগর সরকারের শপথ বাক্য পাঠ করান কে? অধ্যাপক ইউসুফ আলী। এবং মুজিবনগর সরকার অনুষ্ঠান পরিচালনা করেন, মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। নাম 2টা মনে রাখতে হবে। শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী এবং অনুষ্ঠানটা পরিচালনা করেন আব্দুল মান্নান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মান্নান। আর একটা জিনিস হলো উপরাষ্ট্রপতি। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি তো মূলত কারাবন্দী ছিলেন। এই জন্য অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অফ অনার প্রদান করেন
আনসার বাহিনী 12 সদস্যের আনসার বাহিনী রাষ্ট্রপতিকে উপরাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় চলে আসে যে উপরাষ্ট্রপতিকে গার্ড অফ অনার প্রদান করেন কে? আনসার বাহিনী। এরপরে মুজিবনগর সরকারের শপথবাক্য পাঠকালে শপথবাক্যের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে ছিলেন কে? মেজর আবু ওসমান চৌধুরী। মেজর আবু ওসমান চৌধুরী। এখানে আরেকটা তথ্য মনে রাখতে হবে, এজিএম ওসমান চৌধুরী তার বাড়ি ছিল সিলেটে। মেজর আবু ওসমান চৌধুরী তার বাড়ি কোথায় ছিল? সিলেটে, এটা মনে রাখবেন। সিলেট কত নং সেক্টরের অধীনে ছিল? আপনাদের কাছে প্রশ্ন, সিলেট কত নং সেক্টরের অধীনে ছিল? 2 নং অথবা 4 নং? খুব দ্রুত উত্তর করেন। অনেকেই সঠিক উত্তর করেছেন এবং অনেকেই সঠিক উত্তর দিবেন বলে আশা করছি। সিলেট 4 নং সেক্টরের অধীনে ছিল। সিলেট কার বাড়ি ছিল? এজিএম ওসমানীর বাড়ি ছিল, যিনি মুজিবনগর সরকার গঠনের অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠানে মোট 127 জন দেশি বিদেশি 127 জন সাংবাদিক উপস্থিত ছিলেন বা গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। এই ছিল আমাদের মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার তাহলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে কবে? মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 10 এপ্রিল 1971 সালে। আর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 17 এপ্রিল 1971 সালে। এই দুইটা ইনফরমেশনে কনফিউজড হওয়া যাবে না। মুজিবনগর সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 10 এপ্রিল এবং বাংলাদেশ সরকার বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 17 এপ্রিল 1971 সালে। আরেকটা ইনফরমেশন এখান থেকে মনে রাখতে হবে, সেটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক সুপ্রিম কমান্ডার হিসেবে ঘোষণা করা হয়। তাহলে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা আপনাকে মনে রাখতে হবে। আরেকটা জিনিস কনফিউজড হতে পারেন, তাহলে এজিএম ওসমানী কি ছিলেন? তিনি ছিলেন প্রধান সেনাপতি বা মুক্তি বাহিনীর প্রধান। এটা আপনাকে মনে রাখতে হবে। দুইটার প্রশ্নের ধরনটা আপনাকে একটু মনে রাখতে হবে। প্রথম জিনিসটা হলো বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধের এবং সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ঘোষণা করা হয়। আর এজিএম ওসমানীকে তাকে বলা হয় প্রধান সেনাপতি এবং মুক্তি বাহিনীর প্রধান, মুক্তিযুদ্ধের নয়, মুক্তি বাহিনীর। আশা করি বুঝতে পেরেছেন। একজন হলো সুপ্রিম কমান্ডার, যিনি হলেন সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন হলো চিফ কমান্ডার, যিনি হলো মুক্তি বাহিনীর প্রধান বা প্রধান সেনাপতি এজিএম ওসমানী। ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা একটু জানান কাইন্ডলি, যে দুইটার মধ্যে যে একটু কনফিউশন বেঁধে যায়, বুঝতে পেরেছেন কিনা একটু জানান কাইন্ডলি। যে সুপ্রিম কমান্ডার সর্বাধিনায়ক কে এবং হলো গিয়া চিফ অফ কমান্ডার বা প্রধান সেনাপতি কে? আপনাদের কাছে দুইটা প্রশ্ন, সুপ্রিম কমান্ডার বা সর্বাধিনায়ক কে, আর একটা চিফ অফ কমান্ডার, চিফ ইন কমান্ডার বা প্রধান সেনাপতি কে? এই দুইটার উত্তর দেন, খুব দ্রুত উত্তর দেবেন, 5 সেকেন্ড সময়। আশা করি অনেকেই দ্রুত সঠিক উত্তর দিচ্ছেন। একটু নেটওয়ার্কের সমস্যা করতেছে। আশা করি অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। ধন্যবাদ সবাইকে। তাহলে মুজিবনগর সম্পর্কে আমাদের যেই ইগুলো দরকার সেগুলো আমরা অলরেডি আমরা জেনে ফেলেছি। অ্যাট এ গ্লান্স আমরা একটু জেনে নিব। মুজিবনগর সরকার গঠিত হয় 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকার গঠিত হয় কবে? 10 এপ্রিল 1971 সালে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ এবং মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের অর্থ বাণিজ্য মন্ত্রী ছিলেন এম.এ. মনসুর। 4টা বলেছি, 4টা জিনিস অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। 2 নম্বর, মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান।
অস্থায়ী রাষ্ট্রপতি তাজউদ্দিন সৈয়দ নজরুল ইসলাম এবং অর্থ বাণিজ্য মন্ত্রী এম.এ. মনসুর আলী। এর পরেরটা হলো পররাষ্ট্র ও সংসদীয় আইন বিষয়ক সংসদীয় বিষয়ক মন্ত্রী। পররাষ্ট্র আইন বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক। তাহলে আপনাদের কাছে এখন প্রশ্ন, মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? অপশন পাবেন দুইটা, সৈয়দ নজরুল ইসলাম, এম.এ. মনসুর আলী। যারা যুক্ত হয়েছেন খুব দ্রুত উত্তর দিবেন। নীলাদ্রি অনেকক্ষণ পরে যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন নীলাদ্রি। আপনার পড়াশোনা কেমন চলছে আমাদেরকে জানান। হ্যাঁ, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন এবং অনেকেই বলছেন যে হ্যাঁ বুঝতে পেরেছেন। আলোর পথে সঠিক উত্তর দিয়েছেন, মুস্কান মিমি সঠিক উত্তর দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। মিম খন্দকার, মাহমুদা খাতুন সবাই সঠিক উত্তর দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। এরপরে আসি, মুজিবনগর সরকারকে শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী। নামটা মনে রাখতে হবে। মুজিবনগর সরকারের সদস্য ছিল 6 জন এবং এর মন্ত্রণালয় ছিল বা ভাগ ছিল 12টি। 6 জন ছিল, 6 সদস্য বিশিষ্ট ছিল মুজিবনগর সরকারের মন্ত্রিসভা এবং এর ভাগ ছিল 12টি। এবং মুজিবনগর সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিল 6 জন। এই উপদেষ্টা পরিষদের সভাপতি ছিলেন মাওলানা ভাসানী। আশা করি বুঝতে পেরেছেন। আর একটা জিনিস ইনফরমেশন যেটা বলতে ডিলে করে ফেলেছি, সেটা হলো গিয়ে মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ.এইচ.এম. কামরুজ্জামান। মনে রাখবেন, মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এ.এইচ.এম. কামরুজ্জামান। আমাদের ক্লাসে অনেকগুলো ভাই বোন যুক্ত হয়ে গিয়েছেন। সবার জন্য আমি বলছি যে আমাদের ক্লাসে নিয়মিত যদি উপস্থিত থাকেন, আশা করি আপনার ধারাবাহিক যে পর্বগুলো চলতেছে এগুলো দেখলে আপনার প্রিপারেশনের খুব ভালো একটা স্ট্রং প্রিপারেশন হয়ে যাবে। আমাদের এখন জিকে এর ক্লাস চলতেছে, এভাবে নিয়মিত আমরা জিকে, ম্যাথ, ইংরেজি এবং যাবতীয় অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা একাধারে শেষ করব। তাহলে আশা করি আমাদের এই ক্লাসের মাধ্যমে আমাদের একটা স্ট্রং একটা প্রিপারেশন হয়ে যাবে। আপনাদের কাছে দ্বিতীয় প্রশ্ন, মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কে ছিলেন? অপশন এ.এইচ.এম. কামরুজ্জামান, অপশন বি সৈয়দ নজরুল ইসলাম। খুব দ্রুত উত্তর করবেন। মুজিবনগর সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? এ.এইচ.এম. কামরুজ্জামান অথবা এম মনসুর আলী। 5 সেকেন্ড সময় পাবেন, আমি 5 সেকেন্ড পরে সামনে যাব। অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, মুজিবনগর সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এ.এইচ.এম. কামরুজ্জামান। পরের ইনফরমেশন ছিল বাংলাদেশ সরকার বা প্রবাসী সরকারের সদর দপ্তর কোথায় ছিল? 8 নং থিয়েটার রোড, কলকাতা। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এবং বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী কোথায় ছিল? মুজিবনগর। বাংলাদেশের অস্থায়ী রাজধানী কোথায় ছিল? মুজিবনগর। এবং প্রবাসী বাংলাদেশ সরকারের সদর দপ্তর ছিল কলকাতার 8 নং থিয়েটার রোড। আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন হলো মুজিবনগর সরকারের মুখ্য সচিব কে ছিলেন? রুহুল কুদ্দুস। এই রুহুল কুদ্দুস কি চিনতে পেরেছেন আপনারা? আমি কিন্তু চিনতে পেরেছি। রুহুল কুদ্দুসকে চিনতে পেরেছেন? এই রুহুল কুদ্দুস হলো সেই রুহুল কুদ্দুস যিনি 6 দফার খসড়া তৈরি করে দিয়েছেন। প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, মনে আছে? ওই যে বাঙালির সিএসপি কর্মকর্তা ছিলেন যিনি বঙ্গবন্ধুকে টকিং পয়েন্টগুলো লিখে দিয়েছিলেন, রুহুল কুদ্দুস। তিনি মুজিবনগর সরকারের মুখ্য সচিব ছিলেন। আশা করি মনে পড়েছে। এরপরে হলো মুজিবনগর মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল? সেটা হলো 8 নং সেক্টর। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর 8 নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল। 1971 সালে মুজিবনগর সরকার কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম হলো জয় বাংলা। জয় বাংলা কোন পত্রিকার নাম বা কাদের দ্বারা, কোন প্রতিষ্ঠান দ্বারা প্রকাশিত হয়? সেটা হলো 1971 সালে মুজিবনগর কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম জয় বাংলা। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি তানভীর করিম। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কি? সবাই দ্রুত কমেন্ট করে লেখেন। মুজিবনগরের স্মৃতিসৌধের স্থপতির নাম কি? মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম কি? অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন। মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতির নাম তানভীর করিম। নামটা মনে রাখবেন। সর্বোপরি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে 17 এপ্রিল 1971 সালে। এই ছিল আমাদের মুজিবনগর সরকারের মোস্ট ইনফরমেশন, যেগুলো আমাদের বিভিন্ন পরীক্ষায় আসে। এর বাইরে যে ইনফরমেশনগুলো আছে এগুলো আমাদের আর দরকার পড়বে না। আশা করি মুজিবনগর সরকার সম্পর্কে আর কারো কোনো সমস্যা নেই। এই টপিকটা সম্পর্কে মুজিবনগর সরকার এই টপিকটা সম্পর্কে সবার গুরুত্বপূর্ণ তথ্যগুলো ক্লিয়ার হয়ে গিয়েছে। মুজিবনগরের আরেকটা জিনিস আছে, মুজিবনগর বাংলাদেশের পক্ষে, হ্যাঁ, বাংলাদেশের পক্ষে আনুগত্য প্রকাশকারী কিছু কূটনীতিবিদ, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধ চলাকালীন যেসব কূটনীতিবিদ বহির্বিশ্বে বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তুলেছিল, তাদের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার নাম হলো বিচারপতি আবু সাঈদ চৌধুরী। তার প্রচেষ্টায় জাতিসংঘের 47টা দেশে বাংলাদেশের ব্যাপারে অভিমত এবং আলোচনা শুরু করে, যার ফলে বঙ্গবন্ধুর যেই ফাঁসির রায় হয়েছিল সেই ফাঁসির রায়টা স্থগিত হয়ে যায়। এর ফলে আমরা পরবর্তীতে 11 এপ্রিল বঙ্গবন্ধু আমাদের স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। আশা করি বুঝতে পেরেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বহির্বিশ্বে বিশেষ কূটনৈতিবিদ যিনি বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গঠন করতে সক্ষম হয়েছিলেন, তার নাম হলো বিচারপতি আবু সাঈদ চৌধুরী। আশা করি মুজিবনগর সম্পর্কে আর কারো কোনো সমস্যা নেই। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, সেটা হলো মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কত নং সেক্টরে অন্তর্ভুক্ত ছিল? 2 নং সেক্টর, 6 নং সেক্টর, 8 নং সেক্টর? খুব দ্রুত উত্তর করবেন। ধন্যবাদ সবাইকে, অনেকেই সঠিক উত্তর করছেন, বলেছেন 8 নং সেক্টর। হ্যাঁ, মুজিবনগর সরকার 8 নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল।